আসসালামু আলাইকুম। আমি খান তালাত মাহমুদ রাফি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক। তো বিশেষ কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলা, এবং আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে আমার নামে একটা মিথ্যা অভিযোগ এসেছে এবং উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র সেটা লক্ষ্য করা যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। তাই স্বচ্ছতা নিশ্চিত করার জায়গা থেকে আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাপার আপনাদের জানা উচিত। তো আমি শুরুতেই আপনাদেরকে আজকে একটু ডিটেলস বলার ট্রাই করব। তাই যেই অভিযোগটা এসেছে সেটার প্রেক্ষিতে আমি আপনাদেরকে পরবর্তীতে স্ক্রিনশটটা কমেন্টে দিয়ে দিব। স্ক্রিনশট স্টেটমেন্ট বলতে পারেন। আমি যেই আমার বিকাশ এবং 2টা নাম্বারের বিকাশ যেটার লেনদেনের কথা উঠে এসেছে সেটার আমি আশা রাখি আপনারা দেখে নেবেন। তো যারা আসলে ফেসিবাদের দোসর তারা বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে এবং এই চেষ্টাটা অব্যাহত থাকবে। এটা বারবার বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করবে। তো যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রত্যেকটা জিনিসের চাই বাংলাদেশে যারা দায়িত্বশীল জায়গাগুলোতে আছে এবং যারা সেই দায়িত্বশীল জায়গাগুলোতে বসে আছে প্রত্যেকটা জায়গার যেন জবাবদিহিতা নিশ্চিত হয়, এটা আমরা চাই। এবং এই জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছি, আমাদের ভাইরা আহত হয়েছে, নিহত হয়েছে। তো আমি প্রত্যেকটা জিনিস আজকে একটু বিশ্লেষণ করে বলবো এবং একটু লং হবে হয়তো আমার কথাগুলা। তো এখানে প্রথম যেই জিনিসটা এসেছে যে সমন্বয়ক রাফির বাইন্যান্স অ্যাকাউন্টে 32 কোটি টাকা, বিকাশে 91 লাখ টাকা লেনদেন। তো আমি গত রাতে যেই লাস্ট পোস্টটা দেখেছি এবং এটা আমি নিশ্চিত করি যে এটা ফার্স্ট যেখান থেকে আমার কাছে লিঙ্কটা এসেছে এবং ফার্স্ট এই লেখাটা যেখান থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একজন ছাত্রলীগের কর্মীর আইডি থেকে দেওয়া হয়েছে। তো আমার কাছে প্রত্যেকটা ছবি আছে যে কোথা থেকে এটা এসেছে। তো এখানে কিছু হিসেব নিকেশের আসলে ভুল আছে, কারণ এখানে বলা হয়েছে যে বিকাশে 91 লাখ টাকা লেনদেন হয়েছে। তো আবার আপনারা যদি নিচে দেখেন, আমি এই জিনিসটা গত রাতে একটা পোস্টের মধ্যে ক্লিয়ার করেছি, যদি আপনারা এটা নিচে দেখেন যে মানে 92 লাখ সামথিং হয় যেটা বিকাশের টোটাল লেনদেনটা, কিন্তু এখানে মিথ্যা মানে হিসেবটা ঠিক মতো করতে পারে নাই। তো তাদের হিসেবেও শিখতে হবে। এখানে 1 আগস্ট থেকে 1 অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে 61,320 টাকা। এটা হচ্ছে আমার 51 একটা নাম্বার থেকে, এবং আরেকটা নাম্বারের কথা আসছে 73, সেটা থেকে 31,90,035 টাকা। দুইটা মিলে হচ্ছে টোটাল আপনার 92,90,000 সামথিং আসে, আমি যদি ভুল না করে থাকি, গতকালের পোস্টটাতে লেখা আছে। কিন্তু এখানে প্রথম বলা হয়েছে যে 91 লাখ টাকা লেনদেন হয়েছে। আচ্ছা, যাই হোক, আরো অনেক ইনফরমেশন ভুল আছে। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় আসবো। এই যে লেখাটা আছে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরা লেখাটা আমি ডিটেলস বলবো আর কি। তো দেখেন, এই ফেসিবাদের দোসররা বিভিন্ন ষড়যন্ত্র করে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং এটা আপনারা শুরু থেকেই দেখে এসেছেন এবং এই চেষ্টাটা করবে। তাদের আসলে আর কোনো ওয়ে নাই। যারা আসলে মানুষকে খুন করে মানুষকে গুম করার রাজনীতিতে লিপ্ত ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, যারা জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত, তাদের আসলে রাজপথে এসে আর কিছু করার সুযোগ নাই। এখন তাদের একমাত্র ওয়ে হচ্ছে
গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে বিভাজন করা। তো আমি এই যে জবাবদিহিতা নিশ্চিতের ব্যাপারটাকে আমি সাধুবাদ জানাই, এবং এই যে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে প্রত্যেকটা জায়গায়, এইটা কিন্তু আমরা চাচ্ছিলাম, এই ব্যাপারটা আমরা মানে নিশ্চিত করার চাই। তো তবে মিথ্যা কোনো অভিযোগ দিয়ে, ভিত্তিহীন প্রমাণ ছাড়া কোনো অভিযোগ এনে যদি কেউ কাউকে বিভ্রান্ত করে, তাহলে আবার এটা কিন্তু যে ভিকটিম থাকবে সে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার রাইট রাখে। তো আমরা চাই প্রত্যেকটা জায়গায় সত্যতা নিশ্চিত হোক, ন্যায্যতা নিশ্চিত হোক, জবাবদিহিতা নিশ্চিত হোক। তো আমি সরাসরি পোস্টে চলে যাব, পোস্টের লিখায়। তো এখানে খুব দারুণভাবে আমাকে প্রেজেন্ট করেছে, কিন্তু এটা সাংবাদিকের মানে মনে হচ্ছে সাংবাদিকের, কিন্তু আমি জানি না। আমি পেয়েছি একজন ছাত্রলীগ কর্মীর প্রোফাইল থেকে, আমাকে অনেক জায়গা থেকে পাঠাচ্ছিল এই লেখাটা। তো আমি বলছিলাম যে আচ্ছা আমি জিনিসটা আমি ক্লিয়ার করব কালকের মধ্যে। তো এখানে আমি যখন পোস্টের লিঙ্কে গিয়ে ঢোকার পরে আমি ডিটেইলস একদম পুরো প্রোফাইলটা ওনার দেখার ট্রাই করি। তো ওনার আরো অনেক আপনারাও দেখতে পারবেন, যদি যারা দেখেছেন তারা হয়তো বুঝে গেছেন যে আসলে ব্যাপারটা কি আসলে। তো এখানে আমি মনে করি যে এই যে যারা এই হিসেব নিকেশটা খুঁজার বা এই ইনফরমেশন গুলা কালেক্ট করেছে, তাদের ভেতরে ইন্টেলিজেন্সের ঘাটতি আছে। তার চেয়ে বরং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা বাংলাদেশের ছাত্র জনতা আছে, তারা অনেক ভালো ইন্টেলিজেন্সের কাজ করতে পারে। এখানে আমার বাপকে বানায় দেওয়া হয়েছে, আমার দুলাভাই 91 কোটি টাকার এখানে হিসেব চলে আসছে 91 লাখের হিসাবটা চলে আসছে 92 লাখ আরো সামথিং। তো আরো এখানে কিছু মিস্টেক আছে। এখানে আরেকটা ব্যাপার, মজার ব্যাপার বলি আপনাদেরকে। এখানে যেটা লিখেছে, আমাকে এখানে বলা হয়েছে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, কিন্তু পরবর্তীতে আমার আন্দোলনের সাহসিকতার জন্য আমাকে কেন্দ্রীয় সহ সমন্বয় করা হয়েছিল। এই যে একটা বড় মিস্টেক, এটা শুরুতেই হয়ে গেছে। আমি কিন্তু শুরু থেকেই কেন্দ্রীয় সহ সমন্বয়ক ছিলাম এবং এখনো আছি। এখানে বলা হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে এই সহ সমন্বয়ক বানানো হয়েছে কেন্দ্রীয়। তো এই যে প্রত্যেকটা জায়গা আমি ব্যাখ্যা করার ট্রাই করবো, কিন্তু এর আগে আমি একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি যে অভিযোগগুলো এসেছে, যদি এই অভিযোগগুলার একটাও সত্য প্রমাণ করতে পারে, তাহলে বাংলাদেশের আইনে এর যত শাস্তি আছে আমি মাথা পেতে নেব। যদি যে অভিযোগটা উঠাচ্ছে বা উঠিয়েছে সেই অভিযোগটার ন্যূনতম সত্যতা প্রমাণ করতে পারে, তো আমি বাংলাদেশের আইনে যেই শাস্তি আমার হবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব, আমার কোনো সমস্যা নেই। আবার পাশাপাশি বলে রাখি, যারা এই অভিযোগটা এনেছে তাদেরই কিন্তু ওই জায়গাটা নিশ্চিত করতে হবে। যদি এই যে মিথ্যা অভিযোগটা এনেছে, এটা অবশ্যই আমি আমার জায়গা থেকে স্টেপ নেব, কারণ এটা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে এবং বাংলাদেশের মানুষের সাথে মানুষের কাছে আমাকে মিথ্যাভাবে এক্সপ্লেন করা হচ্ছে। এবং আমি দেখেছি একটা ইংলিশ পত্রিকাতেও এসেছে ব্যাপারটা। তো আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আমরা চাই প্রত্যেকটা, কারণ মানুষ কিন্তু গণমাধ্যমের জিনিসগুলা শুনে, দেখে, লেখাগুলা পড়ে। তাই গণমাধ্যমের যে স্বাধীনতাটা আছে, সেই সাথে সাথে আমাদের যেই সত্যতার ব্যাপারটা সেটাও নিশ্চিত করতে হবে। মিথ্যা কোনো নিউজ দিয়ে বিভ্রান্তি ছড়ালে মানুষ এটাকে নেগেটিভলি নেবে এবং এটা আমাদের দেশের জন্যই ক্ষতিকর। তো এখানে আমি এখন সরাসরি পোস্টে চলে আসবো। এখানে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে চট্টগ্রামের রাজপথে সাহসী তরুণ তুর্কি হিসেবে আবির্ভূত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। আমি বুঝতে পারছি এটা ছাত্রলীগই টাইপের লেখা হবে, কারণ দারুণ ভাবে আমাকে এক্সপ্লেন করা হয়েছে। শুরুর দিকে যেভাবে ছাত্রলীগের নেতাদেরকে তেল মেরে মেরে পোস্ট করতে হতো, পা চেটে চেটে পোস্ট করতে হতো, ঠিক সেম ভাবে আমাকে প্রেজেন্ট করছে। তো যে করছে তাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। আর নয়তো দেশবাসী এইভাবে একটা প্রেজেন্টেশন দেখতে পারতো না, হোয়াট এভার।
তো এখানে বলা হচ্ছে এই আন্দোলনে মুক্তিযোদ্ধার নাতিকুটায় ছবিতে ভর্তি হওয়া রাফির ভূমিকা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি আন্দোলনে মুক্তিযোদ্ধার নাতিকুটায় ছবিতে ভর্তি হওয়া রাফির ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সহ সমন্বয়ক করা হয়েছিল। কিন্তু ভাই আমি শুরু থেকে কেন্দ্রীয় সহ সমন্বয়কে ছিলাম। আচ্ছা, এখানে পরবর্তীতে আসছে অনুসন্ধানে জানা যায়। কিসের অনুসন্ধানে? এখানে কোনো নির্দিষ্ট সূত্র দেওয়া হয় নাই, সূত্র মতে বলা হয়েছে, কিন্তু কোন সূত্র থেকে দেওয়া হয়েছে, যেমন আমরা দেই না যে প্রথম আলো থেকে, যুগান্তর থেকে, বা এটা থেকে, ওইটা থেকে, সময় টিভির সূত্র থেকে, বা হচ্ছে আর টিভির সূত্র থেকে, যমুনা টিভির সূত্র থেকে, বিভিন্ন আমরা কিন্তু মেনশন করে দিই, কিন্তু এখানে কোনো মেনশন করে কিছু বলা হয় না। বলা হয়েছে সূত্র মতে। সেটা যে কোনো সূত্র হইতে পারে, চালায় দেন সূত্র হইতে পারে। তো এটা খুবই স্বাভাবিক, চালায় দেন সূত্র হইতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে এটা চালায় দেন সূত্র মতে চট্টগ্রাম বন্দরের ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ী ব্যবহার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে। তো 2রা সেপ্টেম্বর বিকেলে 4টায় চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ভবনে হাজির হন রাফির সাথে অন্য কয়েকজন সমন্বয়ক। চট্টগ্রামের বন্দরের চেয়ারম্যানের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, কিন্তু এর ঘণ্টাখানেক আগেই রাফির অবস্থান ছিল আগ্রাবাদের বাণিজ্যিক এলাকার হোটেল সেন্ট মার্টিন স্যাড। আমি মনে করি যে হোটেল সেন্ট মার্টিনে অবশ্যই সিসি ক্যামেরা আছে, অবশ্যই ইনফরমেশন কালেক্ট করার জন্য সিস্টেম রয়েছে। আমি যাই সেই হোটেল সেন্ট মার্টিনে গিয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে, বা হচ্ছে যারা এই মানে দায়িত্বে আছে, অবশ্যই সিসিটিভি ফুটেজ থাকবে। তো সিসিটিভি ফুটেজ চেক করলে সেটা সত্যতা পাওয়া যাবে বলে আমি মনে করি। আচ্ছা, তো আমি বন্দরে গিয়েছি, এবং বন্দর হচ্ছে বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র। বন্দর শুধুমাত্র চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখনো বন্দরে অনেক অসাধু লোকেরা বসে আছে যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা স্বৈরাচারের সময়ে দায়িত্বপ্রাপ্ত ছিল। এবং আপনারা জানেন যে স্বৈরাচারের সময়ে যেই জায়গাগুলোতে দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষকেই তার অনুগত যারা তাদেরকেই দেওয়া হয়েছে। তো এখনো স্বৈরাচারের দোসররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আছে, এবং চট্টগ্রাম বন্দরে এমন অনেক অসাধু মানুষ বসে আছে। তো ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে যখন আমাদের 5 আগস্টের পরবর্তী সময় একটা সময় ছিল যখন হচ্ছে বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার একটা পায়তারা করতেছিল একটা মহল। তো আমি এখানে বলা হচ্ছে, এখানে 2রা সেপ্টেম্বর বলা হয়েছে, আমি জানি না তারিখটা, আমার মনে নাই, কিন্তু আমি গিয়েছি বন্দরকে যেন কোনো ষড়যন্ত্র করে অচল করে দিতে না পারে। আমি আশা রাখি বন্দর কর্তৃপক্ষ এই ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করবেন। এবং যেহেতু বন্দর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা রক্ষা করা বাংলাদেশের মানুষের দায়িত্ব এবং কর্তব্য। বন্দরে যারা এই দুর্নীতিগ্রস্ত কর্মচারী আছে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বন্দরটাও সংস্কার করা হোক। বন্দরটাকে অবশ্যই সংস্কার করতে হবে, এবং দায়িত্বশীল যে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলাকে আগে সরাতে হবে, নয়তোবা বন্দর পরিবর্তন সম্ভব না, অর্থাৎ সংস্কার সম্ভব না। যেমন ফেসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত বাংলাদেশের সংস্কার সম্ভব ছিল না, ঠিক তেমনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলা থেকে যেই দায়িত্বশীল দুর্নীতিগ্রস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলাকে না সরানো পর্যন্ত সেই সেক্টরগুলোর সংস্কার সম্ভব নয়। তো এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে সূত্র মতে হোটেল সেন্ট মার্টিনে ঘণ্টাখানেক বৈঠক করেন রাফি। আচ্ছা, তারপর রাজস্ব দিতে না পারা আটকে যাওয়া 164 কোটি টাকার পণ্য খালাস তদবির করেছেন রাফি। আচ্ছা, আমি স্পষ্ট করে বলছি যে আমি ফার্স্ট ওই দিনই বন্দরে গিয়েছি, এর পরবর্তী কোনো সময় বন্দরে যাই নাই, কিন্তু অনেকবার প্ল্যান হয়েছে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার সেই সুযোগটা হয় নাই, বা হচ্ছে সময়টা পাই নাই। পরবর্তী সময় যাব, কিন্তু এই যে এখানে বন্দরে আমি আগেই বলেছি অনেক অনেক দুর্নীতি হচ্ছে, অনেক খারাপ কাজ হচ্ছে, অনেক অবৈধ কাজ হচ্ছে। ইভেন আপনারা জেনে অবাক হবেন যে সচিবালয় থেকে শুরু করে অনেক জায়গায় সমন্বয়কদের নাম ব্যবহার করা হচ্ছে।
সচিবালয় থেকে শুরু করে একদম নিম্ন সেক্টর, একদম নিম্ন জায়গাটা পর্যন্ত সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে অনেকেই। আপনারা সেটা লক্ষ্য করলে দেখতে পাবেন। তো আমি জানি না আমার নাম ব্যবহার করে কেউ এই কাজটা করেছে কিনা। যদি করা হয়ে থাকে অবশ্যই বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব সেই জায়গাটা হচ্ছে আমাকে ইনফর্ম করা, যেহেতু এখানে আমার নাম ইউজ করা হয়েছে। তো আমি আশা রাখি যে এই জিনিসগুলা বন্দর কর্তৃপক্ষ এই জিনিসগুলো জবাবদিহিতা নিশ্চিত করবেন। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি যে যদি সুনির্দিষ্ট প্রমাণ করতে পারে, এখানে যেই অভিযোগগুলো এসেছে একটা অভিযোগের যদি বিন্দুর মাত্র সুনির্দিষ্ট প্রমাণ নিশ্চিত করতে পারে, তাহলে বাংলাদেশের আইনে যে শাস্তি হবে সেই শাস্তি আমি মেনে নেব, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সমন্বয়ক রাফির মায়ের এনআইডি ব্যবহার করে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন। মায়ের মোবাইল নাম্বার দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টে 1 অক্টোবর থেকে লেনদেন হয়েছে 31,90,025 টাকা এবং রাফি নিজের বিকাশ অ্যাকাউন্টে 1 আগস্ট থেকে 1 অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে 61,320 টাকা। এখানে নাম্বার দুইটা উল্লেখ করা আছে। আমি দুইটার স্টেটমেন্ট হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। আগেই বলেছি যে ওনারা টোটাল লেনদেনের ব্যাপারটা বলছে বিকাশে 91 লাখ টাকা, কিন্তু আসলে হিসেবটা ভুল ছিল। দুইটা মিলায় হচ্ছে 61,320 টাকা যোগ 31,90,025 টাকা মিলে হচ্ছে 92,90,000 সামথিং আসে। তো হিসেবেও আসলে কাঁচা, হিসেবটা ভালোভাবে করতে পারে নাই আর কি। এরপর হচ্ছে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন, বন্দর নগরী চট্টগ্রামে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন খান তালাত মাহমুদ রাফি। আন্দোলনের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসিত হলেও তার বিরুদ্ধে উঠে এসেছে নানা অভিযোগ। এসব অভিযোগের অনেক বিষয় এখন প্রকাশে, যে কারণে তার উপর ক্ষুব্ধ আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রামের সমন্বয়করাও ক্ষুব্ধ না, সাধারণ শিক্ষার্থীরাও ক্ষুব্ধ না। ক্ষুব্ধ হচ্ছে এই যে যারা ফ্যাসিস্টের দোসর ছিল, স্বৈরাচারের অনুগত ছিল, অর্থাৎ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক, মানে লীগ, জাস্ট হচ্ছে লীগ, তারাই হচ্ছে ক্ষুব্ধ আর কি। ওই যে আগে যেই কাজকর্মগুলো করতো সেগুলো করতে পারতেছে না এবং ফ্যাসিজমের যে প্র্যাকটিসটা ছিল সেটা বিলুপ হচ্ছে, এজন্য তারা ক্ষুব্ধ এবং বিভিন্নভাবে গুজব ছড়িয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আচ্ছা, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির জাতীয় রাজস্ব উন্নয়ন বোর্ডে একটি টিন সার্টিফিকেট বানিয়েছেন, যেখানে তিনি নিজের বর্তমান তাই ঠিকানা। আচ্ছা, আমি এই লেখাটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। টিন সার্টিফিকেট আপনারা দেখেছেন যে আমার ফেসবুক আইডিতে প্রায় হচ্ছে 499 ফলোয়ার এবং ফেসবুক পেজে আছে 245 ফলোয়ার। তো আমার ফেসবুক আইডির মনিটাইজেশনের জন্য আমার টিন আইডি লাগবে এবং এই আমার পেজ মনিটাইজেশনের জন্য এই টিন আইডিটা লাগবে। তাই আমি আমার একটা ব্যক্তিগত টিন আইডি বানাতেই পারি, খুবই স্বাভাবিক ব্যাপার। তারপর হচ্ছে রাফির বিরুদ্ধে দুর্নীতির কর্মকর্তাদের পোস্টিং বরখাস্ত হওয়া, কর্মকর্তাদের বরখাস্ত আদেশ প্রত্যাহারের তদবিরে অভিযোগ উঠেছে। আমি আবারও বলছি যে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে বাংলাদেশ আইনের যে কোনো শাস্তি আমি মেনে নিব। আমি পুরাটা পড়ছি না, এখন আপনারা পড়ে নেবেন। আমি হচ্ছে আরেকটা জায়গা বলি, এখানে চন্দন, আমার আব্বুর নাম চন্দন, তো আমার আব্বুকে এখানে লেখা হয়েছে যে চন্দন নামের একজন দুলাভাই, আসলে আমার আব্বুকে এখানে দুলাভাই বানায় দেওয়া হয়েছে। চন্দন, আমার আব্বুর নাম চন্দন, কিন্তু এখানে লেখাটা হয়েছে যে দুলাভাইয়ের নাম হচ্ছে চন্দন। খুবই এটা একটা খুবই বড় মিস্টেক ছিল ভাই। এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, এই ভুলটা করা যাবে না। আরো কিছু জায়গা আছে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন সময় পাকিস্তান ও আমেরিকার নাম্বার ব্যবহারকারী ব্যক্তিদের সঙ্গে রাফির নিয়মিত যোগাযোগ তথ্য হাতে এসেছে। আমি আসলে আমি জানি না আসলে আমেরিকার কার সাথে আমি কথা বলেছি এবং পাকিস্তানের কারোর সাথে এখন পর্যন্ত কথা হলো না। এটা হচ্ছে আমার কপাল, দুর্ভাগ্য। আমেরিকার ওই যেভাবে বলা হয়েছে যে প্রতিনিয়ত যোগাযোগ, এইভাবে হচ্ছে আসলে কারোর সাথে কথা হয় না। হলে ভালো হইতো, সৌভাগ্য হইতো আমার।
তাছাড়াও আমার হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আমেরিকা, দুবাই, ওমান, বিভিন্ন জায়গায় থাকে। ওনাদের সাথে মাঝে মধ্যে, খুবই কম, রেয়ার কথা হয়। এবং আমাদের কিছু ভাই ব্রাদার্স আছে, আমেরিকায় থাকে, কথাবার্তা হয়। আচ্ছা, গত 2 মাসে একাধিকবার কক্সবাজারে গিয়ে গোপন বৈঠক করেছেন খান তালাত মাহমুদ রাফি। না, আমি গোপনে যাই নাই আসলে। আমি যতবার গিয়েছি, একবার হচ্ছে আমাদের জেলা সফরগুলা ছিল, সেই জেলা সফরে গিয়েছি, এবং এর আগে একবার গিয়েছিলাম, একটু ঘুরতে গিয়েছিলাম। আমাদেরও তো ঘুরতে হয় মাঝে মধ্যে। তো আমার এক ভাই আছে, আপনারা হয়তো অনেকে চেনেন, মহিউদ্দিন রনি ভাই। তো রনি ভাই ছিল, তো আমাকে বলছে যাওয়ার জন্য, ঘুরে আসলাম একটু, এক রাত ছিলাম। হোটেলের নামটা আমি ভুলে গেছি, নামটা মনে নাই। তা হোটেলের নামটা কি? আচ্ছা, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। হ্যাঁ। আর তারপর হচ্ছে আরো একবার, এই যে গত 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহের মধ্যে একবার গিয়েছিলাম আমাদের যারা কক্সবাজারের যারা আমাদের প্রতিনিধিরা দায়িত্বে আছে তাদের সাথে একটা মিটিং এ। সেখানেও প্রায় 200-র মতো আমাদের প্রতিনিধিরা উপস্থিত ছিল। আচ্ছা, তারপর হচ্ছে পূর্ব খুলশির এত নম্বর বাড়ি, একটি ফ্ল্যাট নিয়মিত যাতায়াত রয়েছে রাফির। সরি, এখানে খুলশি এলাকাটা ঠিক আছে, কিন্তু যেই পূর্ব খুলশি না আসলে এটা। আমি হচ্ছে আসি এখানে, আমার এক ভাই আছে, ওই ভাইয়ের বাসায় মাঝে মাঝে থাকি। আসলে আমাদের তো আসলে আমি অ্যাকচুয়ালি চট্টগ্রামের না, সে তো হচ্ছে চট্টগ্রাম আমার বাড়ি না, কিন্তু আমাদের কিছু সহযোদ্ধা আছে এবং আমাদের কিছু কাছের মানুষ আছে। যখন শহরে থাকার জায়গার অভাব হয় তখন ওনাদের বাসায় থাকতে হয়। ইভেন এখনো আমি আছি ওনাদের বাসায়। তো তার বন্ধু রাজদান, আসলে আমার বন্ধু না রাজদান। রাজদান হচ্ছে আমার বড় ভাই, আমার বয়সে 2 বছরের বড় হবে, কমপক্ষে 2 বছরের বড় হবে। এই ফ্ল্যাটটি তার এক বন্ধু রাজধানের, যার সাথে তার পরিচয় হয় 5 আগস্টের পরে। সরি ম্যান, আমি তার সাথে 5 আগস্টের পরে যোগাযোগ হয় নাই। আমার তার সাথে আন্দোলনের অনেক আগে থেকেই যোগাযোগ ছিল, আন্দোলনের অনেক আগে থেকে আমার তার সাথে যোগাযোগ হয়। তো সে হচ্ছে পেট কেয়ারের কাজ করে সে। তো সে আমার ক্যাম্পাসে গিয়েছিল একবার একটা কুকুর রেস্কিউয়ের জন্য। আমিও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিলাম এবং এখনো আছি, যখনই সুযোগ হয় করতে ভালো লাগে। তো তখন হচ্ছে সেই ডগ রেস্কিউয়ের কাজে তার সাথে আমার কথা হয় এবং তখন থেকেই একটা সখ্যতা হয়, এবং সে আমার বড় ভাই। এবং বিভিন্ন, আচ্ছা, রাজধানীর ব্যক্তিগত গাড়ি আছে। হ্যাঁ, এখন মাঝে মধ্যে আমি আমাকে হচ্ছে আন্দোলনের যখন হচ্ছে আমি বের হতে পারছিলাম না, বা আমরা বের হতে পারতেছিলাম না, একটু ছোট্ট গল্প বলি আপনাদেরকে। আমি যখন বের হতে পারতেছিলাম না, ওই আগস্টের শুরুতে আমরা প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছাত্রলীগ মহড়া দিচ্ছিল, পাহারা দিচ্ছিল, টহল দিচ্ছিল, যেন কেউ আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে। তো সেই জায়গাটা থেকে আসলে ট্রান্সপোর্টের ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো ওনার যেহেতু গাড়ি ছিল, উনি নিজ থেকে বলছে যে আমি আপনাকে রিস্ক থাকলেও আমি আপনাকে স্পটে পৌঁছায় দিব। তো এবং তখন এমন একটা সিচুয়েশন ছিল, 3 আগস্ট তো আপনারা বোঝেন, এবং 3 আগস্টই চট্টগ্রামের সবচেয়ে বড় পাচ্ছিলাম না। তখন রাজধান ভাই বলতেছে যে আপনাকে আমি স্পটে নিয়ে যাব আমার গাড়ি দিয়ে, এবং তখন কিন্তু গাড়ি পুরায় দেওয়ার, গাড়ি ভেঙে ফেলারও একটা ব্যাপার ছিল। কিন্তু সেই মানুষগুলা আসলে ওই মানুষগুলা এই জিনিসগুলাকে পরোয়া করে নাই, পরোয়া না করেই হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছে, এবং এখনো অনেকেই করছে। তারপর হচ্ছে এখানে আরো আছে উর্মিলা, নুসরাত, আয়শা, লাবিবা, আলিয়ানা জাহান সহ বেশ কয়েকজন মেয়ের সঙ্গে নিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে আয়শা হচ্ছে আমার ডিপার্টমেন্টের বান্ধবী, আমার খুব কাছের বন্ধু হচ্ছে আয়শার সাথে হচ্ছে আমার যোগাযোগ হয় মাঝে মধ্যে। মুক্তিযোদ্ধা মেয়ের ঘরের নাতি হিসেবে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ভর্তি হন তিনি, নথি অনুযায়ী 6 সেপ্টেম্বর। আচ্ছা, এখন দেখেন, শেষের একদিকে সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটা ব্যাপক ফারাক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে অনেক সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল, এবং গণমাধ্যম রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ।
প্রত্যেকটা একটা দেশের, একটা রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ যখন ঠিকভাবে কাজ করবে, ঠিক তখনই হচ্ছে এই দেশ সংস্কার হবে, দেশ এগিয়ে যাবে। তাছাড়া আসলে সম্ভব না। তো গণমাধ্যম বলেন এবং যতগুলো মাধ্যম আছে, যতগুলো সেক্টর আছে দেশের, প্রত্যেকটা সেক্টর যখন একসাথে কাজ করবে তখনই আসলে আলটিমেটলি সংস্কারটা সম্ভব হবে। তো আমি হচ্ছে এই একটা বাইন্যান্সের ব্যাপার আছে, যে বাইন্যান্সে হচ্ছে 32 কোটি, তো আমি দেখে নিই এক সেকেন্ড। বাইন্যান্স অ্যাকাউন্টে 32 কোটি। আসলে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করি না, অনেক দিন হয়ে গেছে। এটার সাথে একটা গল্প আছে। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি তখন হচ্ছে বাংলাদেশ রেলওয়ে আন্দোলন হয়, যেটা মহিউদ্দিন রনি ভাই করেছিল। তো আমি তখন মানে দেশের মানুষ রেল সেক্টরটাতে অনেক বেশি ভুক্তভোগী ছিল। তো প্রত্যেকটা মানুষই যখন ভুক্তভোগী ছিল এবং কেউ কথা বলার সুযোগ পাচ্ছিল না এবং কেউ ভয়ে মুখ খুলছিল না, ঠিক সেই সময়টাই কিন্তু মহিউদ্দিন রনি ভাই যে বাংলাদেশ রেলওয়ে আন্দোলনটা করেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে এটাতে আমার যোগ দেওয়া উচিত, কারণ আমিও এটার ভুক্তভোগী। তো আমি কলেজ ড্রেস পরেই ব্যাগটেক কাঁধে নিয়ে চলে গেছিলাম। তো তারপর ওখান থেকে ওনার সাথে আমার পরিচয় হয়। তো এর পরবর্তী সময়টাতে আমার একটা ক্রাইসিস চলে আসে। তখন কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আসলে আমার এই আন্দোলনের কারণে আমার ফ্যামিলি থেকেও আমি অনেকটা 1-1.5 মাস দূরে ছিলাম। আমার ফ্যামিলি আসলে কোনোভাবেই রিস্কগুলো নিতে চাচ্ছিল না এবং মানে বলছিল যে পড়াশোনা করার জন্য গেছো, পড়াশোনা করো, পড়াশোনার বাইরে অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট হবে না। তো এই জন্য 1.5 মাস আমি বাইরে ছিলাম। আসলে কিছু না বলা গল্পও আছে। তো খুবই কষ্টের সময় ছিল। এবং তখন আমার একটা ফোন ছিল, ওই অপো একটা ফোন ছিল, ওটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। ওটা হচ্ছে আমার টিউশনের টাকা দিয়ে আমি ফোনটা কিনেছিলাম। তো ওই ফোনটা ইউজ করেই কোনোভাবে এই রেল আন্দোলনের পরবর্তী সময় আমার চাকরিটাও আমার টিউশনগুলোও চলে যায়। তখন কিভাবে চলবো, এবং পাশাপাশি হচ্ছে আমার টিউশন চলে যায়, পাশাপাশি বাড়িতেও যোগাযোগ তেমন ছিল না। আমি বাসা থেকে টাকা পয়সা নেইনি তখন। তো তখন আসলে খুবই খারাপ একটা সময় ছিল। আমি অনলাইনে বিভিন্নভাবে ইনকাম করার চেষ্টা করতাম, যেমন ফ্রি মাইনিং কিছু সাইট ছিল এবং হয়তো এখনো আছে, আপনারা এগুলা খুঁজলে পাবেন। তো ফ্রি মাইনিং সাইটে মাইনিং করতাম। সেই জন্য হচ্ছে তখন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছিলাম। এবং এটা আমার তখন তো আমার এনআইডি হয় নাই, সেটা হচ্ছে আমার আম্মুর যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি ইউজ করতাম, সেই নাম্বারটা ইউজ করে এবং আম্মুর নামেই খুলেছিলাম। তো সেটা অনেকদিন পর হচ্ছে এটা আসার পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা দেখি আমারটা কি অন্য কেউ ব্যবহার করতেছি কিনা। আসলে বাইন্যান্সে অনেক কঠিন সেটিংস, সেটা ভেরিফাই করার জন্য নিজের ফেস লাগে। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইডও না, কারণ আমি আমার আম্মুর ফেসের ইয়াটা নিতে পারি নাই এর পরবর্তী সময় নয়। তো আমি পাসওয়ার্ডও ভুলে গেছিলাম এবং যে 73 নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট সেটারও পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম। দুইটারই রিসেট দিয়েছে এবং ওই নাম্বারটা আমার কাছেও নাই। তো আমি হচ্ছে ছোট বোনকে কল দিয়ে ওই পাসওয়ার্ড রিসেট দিয়ে এগুলা আবার রিক্যাপ করেছি, আবার খুলে দেখেছি আর কি। তো এই হচ্ছে অবস্থা। আশা রাখি জিনিসগুলো বুঝতে পেরেছেন। এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন রূপে সন্ত্রাসীরা ফিরে আসতেছে, গুজব লীগ, আমরা অনেকগুলো নাম পেয়েছি, গুজব লীগ, তারপর আরো কি কি জানি লীগ আছে। তো এরা এখন রাজপথে নামার কোনো ক্যাপাবিলিটি তাদের নাই। তো রাজপথে তো নামতে পারবে না, এখন কিভাবে বিভাজন করা যায়। এবং আপনারা দেখেছেন যে বিগত সময়গুলোতে বিভাজনের রাজনীতি করে এসেছে। তো এই যে বিভাজনের রাজনীতি, তারা হচ্ছে মানুষকে বিভাজিত করে, বিভ্রান্ত করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে সবসময়। তো এই হচ্ছে অবস্থা। আমি আশা রাখি আমার জায়গাটা থেকে পরিষ্কার, এবং আমি আবারও বলছি, আমি ইতিমধ্যে প্রত্যেকটা পয়েন্ট এখানে ধরে ধরে একদম ডিটেলস বলেছি।
এবং আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলছি, যদি এই অভিযোগের প্রেক্ষিতে বা এই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়, কোনো প্রমাণ পায়, তাহলে বাংলাদেশের আইনে যেই শাস্তি আছে সেই শাস্তি আমি মাথা পেতে নিব, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সন্ত্রাসীরা যে রূপেই ফিরে আসুক তাদেরকে আমরা প্রতিহত করতে সর্বদাই প্রস্তুত। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।